চোখ রাখুন একেবি টিভির পর্দায়। একেবি টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা একেবি টক অনুষ্ঠানে বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমরা কথা বলি, উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে কথা বলি। এই ২-৩ দিন যাবৎ যে পর্বগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সেই পর্বগুলি আমরা ৪ঠা মে যে একটি নির্বাচনী ফলাফলের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। শুধু দেশ বললে ভুল হবে, গোটা বিশ্ব তাকিয়ে আছে। তো এই কোন ইতিহাসটা রচিত হবে রাজনৈতিক ক্ষেত্রে, এইসব জানার জন্য আমরা একেবি টকে সেই বিষয়টাকে লিপিবদ্ধ করেছি। ৪ঠা মের নির্বাচনী ফলাফল নিয়ে যদি প্রত্যাবর্তন হয় অথবা যদি পরিবর্তন হয়, তার টার্নিং পয়েন্টটা কি হতে পারে, এই সকল বিষয় নিয়ে আমরা রাজ্যের যারা অভিজ্ঞ ব্যক্তিত্বরা রয়েছেন, চর্চিত ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি এবং এই গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েও কিছু আমরা জানতে চাইছি ওনাদের কাছ থেকে। আজকে রয়েছি আমরা দ্বিতীয় পর্বে। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর অশোক সিনহা মহাশয়। স্যার, আপনাকে একেবি টিভিতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যার, আপনার সঙ্গে কথা বলার শুরুতেই যেটা আমরা বলতে চাইব যে রিসেন্টলি আপনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন যে এই যে নির্বাচনটা, ৫ রাজ্যের নির্বাচন নিয়ে চারদিকে এত কোলাহল, এত চর্চা, এটার কারণ কি? এটার এতটা কেন আকর্ষণীয় বা মিডিয়া কেন কনসেন্ট্রেশনটা বেশি দিচ্ছে? এই যে যে পয়েন্টগুলি আপনি তুলে ধরেছেন, আমরা আমাদের একেবি টিভি মাধ্যমে সেই পয়েন্টগুলি একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাইছি। আপনি মিডিয়া অ্যাট্রাকশনের ব্যাপারে প্রথম যে পয়েন্টটি তুলেছেন, সেখানে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির একটি আদর্শগত লড়াই হিসেবে এটাকে চিহ্নিত করেছেন। আমরা একটু আপনার কথা শুনতে চাইব। আপনি যদি দেখেন, এখন বেশ কয়েকটা 5টা রাজ্যে বোধহয় ইলেকশন হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট স্টেটস। তামিলনাড়ু, ওয়ান অফ দ্য রিচেস্ট ইন্ডিয়ান স্টেটস, এবং আসাম। কিন্তু আলোচনাটা মূলত ওয়েস্ট বেঙ্গলে। ঠিক। আপনি টিভি খুললে, ইউটিউবে যেখানে যান, ইট ইজ ওয়েস্ট বেঙ্গল। এটার কারণটা হলো, আদর্শ তো একটা জিনিস, সেটা সেকেন্ডে আনি। প্রথমে বলি মমতা ব্যানার্জি কে। আমি নিজে মমতার দলের কোনোদিনই সমর্থক ছিলাম না, কিন্তু যে ফাইট মমতা দিয়েছিল 15 বছর আগে, 15 বছর না, 25 বছর ধরে যে ফাইটটা তার, এটা ইন্ডিয়ান পলিটিক্যাল হিস্ট্রিতে মানে তুলনা হয় না তার। এন্ড দ্যাট, ওই যে ফাইটটার জন্যই সি বিকেম এ লিজেন্ড। ফাইটটা কার বিরুদ্ধে ছিল? বামফ্রন্টের বিরুদ্ধে ছিল। তো তখন ওই ফাইটটাতে এই যে মিনিস্টার থাকা সত্ত্বেও চুলে ধরে বের করে মারা, এই ধরনের লো লেভেলে সিপিএম তো থাকবেই। এর তো আমি এদের কথা বলতে গেলে সবকিছু নষ্ট হয়ে যাবে। আই উইল নট টক অ্যাবাউট সিপিএম। কিন্তু এদের বিরুদ্ধে লড়াইয়ে ওই সময় আমার মনে হয়েছিল, এবং আমি আলোচনা করেছিলাম তখন কয়েকটা জায়গাতে, আপনি যখন কোনো একটা পার্টিকুলার এনিমির বিরুদ্ধে অনেক দিন ধরে লড়াই করেন, দেন ইউ বিকাম লাইক দ্য এনিমি। আচ্ছা। Your character becomes like that of the enemy. Only then you can defeat him. And Mamata Banerjee was democratic, সবই ছিল, কিন্তু তার যেটা prolonged fight, vicious fight against CPM, ওইটাতে তার ক্যারেক্টারটা গ্র্যাজুয়ালি পাল্টে সিপিএম এর মতো হয়ে গেছে। এটার কারণটা কি হয়? আপনি যখন দেখেন আপনার সামনে যে শত্রু, সে সাংঘাতিক শক্তিশালী, তখন তাকে ডিফিট করতে আপনি তার পথগুলো নিতে থাকেন। আচ্ছা। তার রাস্তাগুলো নিতে হবে। সে কি করছে, আমি এটা করবো, সমান সমানে ফাইট করবো। দ্যাট ইজ ডেঞ্জারাস, কারণ ওইটাতে আপনি ইউ বিকাম লাইক দ্য এনিমি। মমতা বিকেম লাইক দ্য সিপিএম। সিপিএম এর যে ভোট টেকনিক, সিপিএম এর যে মেথড অফ ভায়োলেন্স, সিপিএম এর মেথড অফ টেররাইজিং পিপল, মমতা picked up everything. And that's how she became dangerous and she defeated সিপিএম ওই সময়ে।
কিন্তু দুঃখটা ওইখানে, এত বড় ফাইট দেওয়ার পরেও, এত স্যাক্রিফাইস করার পরেও তার যেটা নিজস্ব ক্যারেক্টার ছিল, দ্যাট শি কুড নট মেনটেন। সেখান থেকে সরে এসছে। পলিটিক্যাল ইয়েতে শি বিকেম লাইক দ্য সিপিএম, যে যেন তেন প্রকারে ভায়োলেন্স দিয়ে হোক, টেরোরাইজিং করে হোক, ভয় দেখিয়ে, ম্যানিপুলেট করে আমি ক্ষমতায় থাকবো। ডেমোক্রেসি একটা ভয়ঙ্কর জিনিস। কেন ভয়ঙ্কর? যেই মুহূর্তে আপনি ভোট ম্যানিপুলেট করতে শুরু করবেন, ইউ আর ফিনিশড। আচ্ছা। যেমন অনেকে বলে না, কলমের শক্তি, হুম। কি শক্তিটা, সেটাই মজা। আপনার মনে মনে আমার বিরুদ্ধে একটা রাগ আছে, হুম। আপনি কলম ধরলেন, এবার অশোক সেনের বিরুদ্ধে লিখবো। হুম। আপনি 50 কথা আমার বিরুদ্ধে লিখুন, আসল সত্যটা এর মধ্যে লুকে বেরিয়ে আসবে। ইভেন ইফ ইউ আর লাইং, ওই আপনার লেখাতে ওটা বেরিয়ে আসল আসবে। সত্যটা বেরিয়ে আসবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য পেন। ইট ইজ নট কি লিখে আমার চাকরি খাবেন, নো। আপনাকে এক্সপোজ করে দেবে আপনার লেখা। কলমের এটাই শক্তি। ঠিক এরকম ডেমোক্রেসির পাওয়ারটাই এটা। তুমি যখন ডেমোক্রেসিকে ভাঙতে চেষ্টা করবে, দ্যাট উইল এক্সপোজ ইউ, তোমাকে এক্সপোজ করে। এন্ড মমতা ডিড দ্যাট। স্যার, আপনি আপনার যেখানে দৃষ্টিভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি অস্মিতা এবং বিজেপি পার্টির জাতীয়তাবাদের এই দুটো জিনিস উল্লেখ করেছেন, এই বিষয়ে যদি সি, মমতার বাঙালি অস্মিতা আসলে বাঙালি অস্মিতা না, আচ্ছা। এটা একটা গেম। আচ্ছা। বাঙালিরা এজ এ ভাবে সবাই যে বাঙালিদের অস্মিতা খুব বেশি। সেম অস্মিতা আসামিজদের আছে, সেম অস্মিতা তামিলের আছে, মালায়ালিমের আছে, মহারাষ্ট্রের আছে। আমচি মুম্বাই, আমচা মহারাষ্ট্র, জয় মহারাষ্ট্র বলে তো। সো এটা কোনো বাঙালির আলাদা করে নেই, সবাই ভাবে আমারটাই বেশি। নো, সবার আছে। স্বাভিমান বলে। এই সমস্ত বেশির পরেও সবাই ভারতীয়। হুম, হুম। যতক্ষণ উড়িষ্যা ভার্সাস বেঙ্গল ঝগড়া হবে, ততক্ষণ আমি উড়িয়া। পাকিস্তানে বা চীনের সঙ্গে লাগলে আমি ইন্ডিয়ান। হ্যাঁ। এটাতে কোনো ডাউট নেই কোনো সময়। তখন কেউ জিজ্ঞেস করবে না তুমি কি বাঙালি সোলজার না উড়িয়া সোলজার। না, সোলজার। এটা এই যে এটাই, দিস মেক্স ইন্ডিয়া ফ্যান্টাস্টিক। আছে আমার প্রবলেম আছে, আমি নিজে কি, অমিত শাহ প্রথমবার পাগড়ি কাণ্ড হওয়ার আগে কেউ জানতোই না আমি মণিপুরি, আচ্ছা। কেউ জানতোই না আমি কোন জাতের মানুষ, জানতোই না, আমার জন্ম থেকে কেউ জানতো না। ওই তখন গিয়ে যখন পাগড়ি এক্সপ্লেন করতে শুরু করলাম, তখন একজন জিজ্ঞেস করলো আপনি পাগড়ি সম্বন্ধে এত জানেন কিভাবে? আমরা তো পাগড়ি পড়ি, তোমরা তো পড়ো না, তোমরা জানো না, তোমাদের তো লাস্ট পাগড়ি পড়েছিল রামমোহন, এরপরে তো কেউ পড়েনি পাগড়ি। তো পাগড়ি না পড়লে পাগড়ি সম্বন্ধে জানা যায় না, পাগড়ি পড়লে তখন জিজ্ঞেস করবো আপনি কি জাতে, আপনি পাগড়ি পড়েন কেন। দ্যাট ইজ সামথিং। এই যে মানে আমি যেটা বলছিলাম এখানে, আদর্শগত লড়াই। আদর্শটা কি? এই আদর্শের মধ্যে কিন্তু বাঙালি অস্মিতা থাকে না। বাঙালি অস্মিতাটা শুধু ইলেকশনের সময় আসে, ইমপ্রুভমেন্টের সময়, কাজের সময় তখন বাঙালি অস্মিতা নেই। কাজ দেওয়ার সময় বাঙালি অস্মিতা নেই, শুধু ইলেকশনের সময় আমি বাঙালি। এগুলি তো ব্লাফ। কিন্তু আনফর্চুনেটলি ইলেকশনে ব্লাফও কাজ করে, সেটারও একটা ভূমিকা আছে স্যার। ইলেকশনে ব্লাফও কাজ করে। মানুষ খুব ইমোশনাল থাকে। সারা জীবন যে কাজ করলো, অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন, হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক প্রাইম মিনিস্টার, হেরে গেছিলেন। ডেমোক্রেসি এরকমই, কাজ করলেই জিতবো এরকম না, কিছু গিমিক্স কিছু করে। ঠিক স্যার। স্যার, সেকেন্ড পয়েন্ট যেটা আপনি একটু বলেছেন যে সহিংসতার ইতিহাস আপনি হাইলাইট করেছেন। ভারতে নির্বাচনী সহিংসতা আগে লোকালাইজড ছিল ইউপি, বিহার বা হরিয়ানা, এই সমস্ত জায়গাতে। কাস্ট বেসড পলিটিক্স, রণবীর সেনা, এই সেনা সেই সেনা, ইলেকশনের সময় ভোট লুট করা, এগুলি বিহারে হতো। আমরা হাসতাম, দেখো কিতনা ব্যাকওয়ার্ড হয়। কিন্তু আলটিমেটলি সাপোজলি ভারতের সবচেয়ে প্রোগ্রেসিভ স্টেটে ইলেকশন ভায়োলেন্স ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আর কেরালা, এই তিনটা জায়গাতেই ইলেকশন ভায়োলেন্সটা থাকলো। অন্য সব জায়গা থেকে ইলেকশন ভায়োলেন্স উঠে গেল ভারতে। কেন? এখনো কেরালাতে ইলেকশন ভায়োলেন্স হয়, এখনো ত্রিপুরাতে ইলেকশন ভায়োলেন্স হয়, এখনো ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন ভায়োলেন্স হয়। তিনটার একটাই কমন ফ্যাক্টর, কমিউনিস্ট পার্টি। ইলেকশন ভায়োলেন্স অফ দিস টাইপ
কাস্ট বেস টাইপ যেগুলি ছিল বিহারে, এটা আলাদা জিনিস ছিল। ইলেকশন ভায়োলেন্স পার্টি বেস যেটা, এটা স্টার্ট করেছে কমিউনিস্ট পার্টি। কারণ এটা তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ কমিউনিস্ট পার্টির সিস্টেমেই লেখা আছে পার্টির জন্য মানুষ মারাটা জায়েজ। চারু মজুমদার বলুন, যেই বলুন, এই যে মার্ডার গুলি করতো, পলিটিক্যাল ভায়োলেন্সে মার্ডার করা, কমিউনিস্ট পার্টির আইডিওলজিতে এটা একটা অ্যাকসেপ্টেড জিনিস। আমার সামনে যদি বাধা আসে, বাধা সরাবো, কারণ আমার একটা বিগ ড্রিম আছে, ওই স্বপ্নের জন্য আমি কয়েকজন মানুষকে স্যাক্রিফাইস করতে আমাদের প্রবলেম নেই। দিস ইজ নট ট্রু ফর এনি আদার পলিটিক্যাল পার্টি। অন্য কোনো পলিটিক্যাল পার্টির আইডিওলজিতে রিটার্ন আছে এটা না। অন্যরাও মার্ডার করে না, এটা না, দ্যাট ইজ নট আইডিওলজিক্যাল। এটা ঘটনা ঘটে, মারপিট হয়, কেউ মরে যায়, কিন্তু এদের সিস্টেমেটিক্যালি মার্ডার করার যেটা ব্যাপার ছিল কমিউনিস্ট পার্টি, এটা এই তিনটা স্টেটে ছিল, যার জন্য এখানে এখনো আছে। এবং এই জন্যই আপনি দেখবেন সেই 77 থেকে, বা আমি 71ই বলবো, 71 থেকে টিল দিস ইয়ার প্রত্যেকটা ইলেকশনে পশ্চিমবঙ্গে মানুষ খুন হয়েছে, এইবার ছাড়া। হ্যাঁ, এইবার কোন রকম খুনোখুনির কোন সংবাদ আমরা পাই। ক্যান্সার রিমুভেল প্রায় কমপ্লিট আর কি। ক্যান্সার দেশ থেকে যাচ্ছে, রেড করিডোর কমতে কমতে একটা দুটো ডিস্ট্রিক্টে। তার মানে কি আমরা এটা বলতে পারি যে মমতা ব্যানার্জি যে আপনি যেটা বললেন যে অ্যারোগেন্স, মানে ওনার যে এক ধরনের নেচার, কমিউনিস্টের সাথে লড়াই করার জন্য উনি তাদের মতো হয়ে গিয়েছিলেন, মানে এক্স্যাক্টলি ওয়ান কাইন্ডস অফ অ্যারোগেন্স যে অ্যারোগেন্স। এসেছে। তাহলে কি ওইটা পাবলিক বুঝে গেছে? পাবলিক এবারে Public যেটা হলো রেজাল্টের বুঝে গেছে কিনা সেটা তো পরে বুঝবেন, কিন্তু যদি এতদিনেও না বুঝে থাকে, এরা জীবনেও বুঝবে না। এবার যেহেতু মানে হ্যাঁ, এইবারের ইলেকশনটা সেইভাবে হয়নি, টোটালি ডিফারেন্ট হয়েছে, ডিফারেন্ট ইলেকশন হয়েছে কমপ্লিটলি। যদিও অনেক কারণ আমি থাকতে পারে আপনাকে সেখানে। একটা শব্দ বলি, এখানে ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে। 2017 সালে যখন প্রথম ত্রিপুরাতে বিজেপি লিডারশিপ এলো, অমিত শাহকে ইন্ট্রোডিউস করেছিলাম আমি, আচ্ছা, সম্বিত পাত্রাকে ইন্ট্রোডিউস করেছিলাম আমি, কারণ তখন বিজেপি ডাকলেও লোক আসতো না, আমি ডাকলে লোক আসতো। আমি প্রথম সম্বিত পাত্রাকে নিয়ে মিটিং করলাম টাউন হলে। কোন সাল বলছিলেন স্যার এটা? 17। অমিত শাহ ফার্স্ট মিটিং ইয়েতে, এই যে মিনিস্টারের কাছে যেটা মন্ত্রী বাড়ির কোয়ার্টারের সামনে যেটা হলটা আছে, আগে যেটা মিউজিক কলেজ ছিল, মুক্তধারা, এই মুক্তধারা অমিত শাহজির প্রোগ্রাম প্রথম আমি করাই, আমি ইন্ট্রোডিউস করাই। তারপরে তিনি, ইট ওয়াজ এ গ্রেট স্পিচ, ইন্টেলেকচুয়াল মিট। তখন আমরা ডাকলে লোক আসতো বিরোধী দলের, কিন্তু তারপর এখানে আসার পরে বিজেপি যে প্ল্যানিংটা করলো, সেটা হলো আমাদের সবাইকে ডেকে মিটিং করে জিজ্ঞেস করলো কি করা উচিত, হাউ টু ডিফিট দ্যাম। তখন আমি, রামলালজি ছিলেন, ছিলেন সুনীল দেওধর আর বিপ্লব, তিনজন, তাকে বসিয়ে বলেছিলাম যে ইউ হ্যাভ টু মেক স্টেট ভার্সাস স্টেট। ইয়ে কে স্টেট ভার্সাস স্টেট বস্তুটা কি? আমি বলেছি, যখন কোন রাজ্যের পলিটিক্যাল গভর্নমেন্ট স্টেটটাকে পার্টির জন্য ইউজ করে, তখন তুমি পার্টি হিসেবে তাকে ডিফিট করতে পারবে না, কারণ নো পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি ইজ ইকুয়াল টু স্টেট ইন স্ট্রেংথ। তো তোমার যদি এন্ট্রেন্সড একটা গভর্নমেন্ট আছে যারা পলিটিক্যাল পার্টির সাহায্যের জন্য পুরো সরকারটা ইউজ করে, তখন তাকে ডিফিট করতে গেলে তোমার স্টেট ভার্সাস স্টেট করতে লাগবে। জিজ্ঞেস করলেন ও কেসা? বললাম, ইউ হ্যাভ এ স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউ নিউট্রালাইজ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। গভর্নমেন্ট অফ ত্রিপুরা যাতে কোথাও ইনফ্লুয়েন্স করতে না পারে, তুমি নিউট্রালাইজ করো, তখন বিজেপি ভার্সাস সিপিএম হবে, তখন তুমি জিতার চান্স রাখো, আদারওয়াইজ জিততে পারবে না। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া, স্টেট ভার্সাস স্টেট। নাও ইউ কম্পেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, কি করেছে এবার তারা, স্টেট ভার্সাস স্টেট। আর ত্রিপুরার অবস্থার চাইতে ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম অনেক বেশি, তো এই জন্য এবারে স্টেট। আমি বলি একটা কথা, সুপ্রিম কোর্ট ইজ নট স্টেট, হাইকোর্ট ইজ নট স্টেট, কিন্তু in this election
Supreme Court has acted like a state. যখন এসআইআর এ জুডিশিয়াল অফিসার যেই মুহূর্তে নিয়োগ করলো, সুপ্রিম কোর্ট বিকেম পার্ট অফ দ্য স্টেট। এবং এই স্টেট করে মমতার স্টেটটাকে নিউট্রালাইজ করে এবার ইলেকশন হলো। দ্যাট ইজ কল্ড স্টেট ভার্সাস স্টেট ইলেকশন। স্টেট ভার্সাস স্টেট মানে আমি নিউট্রালাইজ করে দিলাম। মমতা নিজে বলেছে আমার পুলিশ আমার কথা শোনে না। তার মানে এই না যে এই পুলিশ মোদিজির কথা শুনছে, নো, এই পুলিশ শুধু ইসির কথা শুনছে। তখন গিয়ে প্রপার ইলেকশন হয়। নর্মালি এরকম প্রবলেম কোনো রাজ্যে হয় না, এমনকি কেরালাতেও এটা হয় না কোনোদিন। কেরালা আমাদের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ তাদের মানুষরা। এটা ত্রিপুরাতে হতো, পশ্চিমবঙ্গে হতো। পশ্চিমবঙ্গে এইবার বহু বছর পরে এইবার গিয়ে একটা প্রপার ইলেকশন হয়েছে এবং কেউ কমপ্লেন করতে পারেনি, মমতাও কোনো কমপ্লেন করেনি ইলেকশনের ব্যাপারে। সেটাই। ইলেকশনে চুরি হয়েছে না, কেউ কিছু, নট আ সিঙ্গেল কমপ্লেন। এত বড় একটা ভোট, এটার মধ্যে রিপোলিংই নেই। রিপোলিং আছে, মাইনর ওই একটা টেপ লাগিয়েছিল, আমাদেরই তো বেশি হয়েছিল এর চাইতে, একটা ডিস্ট্রিক্ট লাইক স্টেটে। তো দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইলেকশন অ্যান্ড ইলেকশন কমিশন রিয়েলি। কিন্তু আদর্শ কথা যেটা বলছিলেন মাঝখানে, একটা আদর্শ ব্যাপার আসছিল। মমতার পার্টির রিটেন কোনো আদর্শ নেই। এটা কংগ্রেস থেকে ভেঙে কংগ্রেসের আইডিওলজিগুলি ইলেকশন কমিশনে জমা দিতে হয়। আপনি যদি খুলে দেখেন কংগ্রেসের গুলির মতোই থাকবে, নতুন কোনো সেপারেট তার কোনো রিটেন আইডিওলজি কমিউনিস্ট পার্টি যেটা আছে মমতা ব্যানার্জির, সেটা নেই। তার পলিটিক্যাল পার্টির একটা কনস্টিটিউশন নিঃসন্দেহে জমা আছে ইলেকশন কমিশনে। আনফর্চুনেটলি আমি দেখিনি কোনোদিন এটা। সিপিএম এরটা দেখেছি, বিজেপিরটা দেখেছি, কংগ্রেসেরটা দেখেছি, তৃণমূলেরটা যেহেতু আমাদের এখানে ইনভলভমেন্ট নেই ওই জন্য ওটা নিয়ে পড়াশোনা করিনি। বাট ওইরকম ভাবে আইডিওলজি কিছু নেই। তার কমপ্লিট আইডিওলজিটা স্টেট কিভাবে চালানো প্লাস আমার পার্টিকে কিভাবে জেতানো, এটা। অন্যদের যেটা থাকে তাদের একটা বেসিক আইডিওলজি থাকে, সেই বেসিক আইডিওলজির উপরে অন্য জিনিস হয়, তার ক্ষেত্রে এটা না। এর জন্য কি হয়েছে, হি স্টার্টেড পোলারাইজিং পিপল। পোলারাইজিং মানে যা রিলিজিয়ন দিয়ে, যারা এই রিলিজিয়নের তারা আমাকে ভোট দেবে, যারা এই রিলিজিয়নের তারা। এখন কেউ যদি বলে যে এই রিলিজিয়নের লোকেরা আমাকে ভোট দেবে, এটা বলাটা সঠিক, আর ওই রিলিজিয়নের লোকেরা কাদের ভোট দেবে ওইটা বলাটা ভুল, এটা নট ফেয়ার। আমি যদি এটা বলতে পারি আর এটা যদি লিগেল হয়, সঠিক হয়, তাহলে ওটাও সঠিক। আমার হিসাবে দুটোই ভুল। ইলেকশনের সময় যদি আমি রিলিজিয়ন বেসড পলিটিক্স করি তখন এটা ভুল। কিন্তু তুমি করলে ঠিক আছে, আমি করলে খারাপ, ইট হ্যাজ টু বি ইকুয়াল ফর বোথ। সবার ক্ষেত্রে যদি সেম হয় তাহলে ঠিক আছে, কিন্তু একটা ক্ষেত্রে হবে একটা ক্ষেত্রে হবে না, এটা আনএক্সেপ্টেবল। তো এখন আমরা কাউকে দোষ দিতে পারছি না, তুমি না করলে আমিও করবো না। এটা একটা উদাহরণ দিই। একবার ইলেকশন কমিশনে গেলাম, গিয়ে যাওয়ার সময় আগে জিতেন রাই ছিলেন, জিতেন চৌধুরী ছিলেন। আমি বললাম, জিতেন বাবু এই ফালতু খরচ বন্ধ করা যায় না? কোনটা? এই যে রাস্তায় এত ফ্ল্যাগ লাগাই আমরা, শুধু শুধু ওয়েস্ট, এই ফ্ল্যাগ দেখে কেউ ভোট দেয়? আপনারা না কমাইলে আমরা কেমনে কমাই? আমরা দুজনে মিলে কথা বলি, কমাই না, তাহলে টাকাটা বাঁচে, ওয়েস্টেজ কম হয়, সেটা তো ভালো কথা। কিন্তু আপনারা কমাইতে হবে, হ্যাঁ দুজনেই। তাহলে আমরা, আমি আপনাকে কথা দিলাম, আপনি কথা মানলেন না, বা আমি আপনাকে, এরকম না। আমরা দুজনেই ইলেকশন কমিশনে লিখে দিই যে এর বেশি ফ্ল্যাগ লাগানো যাবে না, এটা করো। তখন কি হলো, ইলেকশন কমিশন আমাদের রুলটা মেনে নিল, 20 ফুট 40 ফুটের মাঝখানে আর লাগাতে পারবে না, রাস্তা থেকে এতটুকু দূরে এতটুকু হাইট। এতে করে দলেরই খরচ কমলো। দুজনেই যদি আইন মানে তাহলে প্রবলেম নেই। তুমি কোন রিলিজিয়ন নিয়ে কথা বলবে না, খেলবে না, আমিও রিলিজিয়ন নিয়ে খেলবো। তুমি শুধু খেলতে পারবে, আমি খেলতে পারবো না, সেটা আনএক্সেপ্টেবল। তারা খেলছে, এটা অবভিয়াস। আরেকটা জিনিস দেখুন,
একটা গোপাল ভাঁড়ের গল্প আছে। হুম। একটা মানুষের রাজবাড়িতে একটা লোক এসছে, খুব পণ্ডিত। সে কোন রাজ্যের লোক কেউ বলতে পারছে না। সে বাংলা ফার্স্ট ক্লাস বলছে, সব হিন্দি কিছু বলছে, সংস্কৃত বলছে, সব ভাষায় কথা বলে। বোঝাই সম্ভব না তার উচ্চারণে যে কোথাকার লোক। গোপাল ভাঁড় বলছে, আমি বের করে দেবো। কিভাবে দেখেন না। রাত্রেবেলা লোকটা ঘর থেকে বেরিয়ে বাইরে গেছে, এমন সময় গোপাল ভাঁড় পেছন থেকে ধাক্কা দিল অন্ধকারের মধ্যে। আচ্ছা ওই লোকটা চিৎকার করে উঠলো উড়িয়া ভাষায়, আচ্ছা। বরিশাল লোক। আলটিমেটলি তোমার ভেতরের ব্যাপারটা বের। কালকে পরশু রাগ করে যখন বলছিলেন ইনশাআল্লাহ আমি দেখে নেব, হুম। কিভাবে বলে একটা মানুষ? কতটুকু মেটামরফোস্ট হয়ে গেছেন মহিলা। আমি বলছি না যে ইনশাল্লাহ বলাটা খারাপ, নো, 100% পারফেক্ট বলতে পারে আমার দেশে। আমি যদি বলি সেটা গন্ডগোলের, দেন আই এম প্রভোকিং পিপল। তাহলে অবচেতন মনের কথাটা বেরিয়ে গেল। বেরিয়ে গেল। এই জিনিসটা যে এটা আইডিওলজি না, দিস ইজ ডেঞ্জারাস। বাংলাদেশ বর্ডারে কাঁটাতারে বেড়া দিতে দেব না কেন? ডেঞ্জারাস। ক্ষমতার লোভে এই মহিলা দেশদ্রোহী হয়ে গেছে। ঠিক। অন্য কোনো রাজনৈতিক দল সম্বন্ধে, অন্য কোনো পলিটিক্যাল লিডার সম্বন্ধে এই কমপ্লেন করা যাবে না। যেহেতু এই প্রসঙ্গগুলো আসলো, তো সহজে একটা জিনিস আমাদের মধ্যে মনে যাচ্ছে, বিভিন্ন ইস্যুগুলো, এই যে কাঁটাতারের বেড়া, তারপর এই যে এসআইআর হলো, তারপর আদার যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো এবারের ভোটে কেমন ফ্যাক্টর হয়েছে? এসআইআর ভারতে শুধু পশ্চিমবঙ্গে হয়েছে, তাই তো? অন্যান্য দেশেও হচ্ছে, অন্যান্য রাজ্য, অন্যান্য রাজ্যে আর কেউ কান্নাকাটি করেছে? না। বর্ডার স্টেট তো আরো আছে, তারা কেউ কান্নাকাটি করেছে? আসাম করেছে, ত্রিপুরা করেছে, মেঘালয় করেছে। এভরিবডি ওয়েলকামড এক্সেপ্ট ওয়ান স্টেট। কেন? দাল মে কুছ কালা है? He was using। আর এই ইউজটা শুধু ভোটে জেতা না, এটা সমস্ত দেশটাকে ভেতর থেকে নষ্ট করার টেন্ডেন্সি, ভয়ঙ্কর টেন্ডেন্সি। ইলেকশনে জেতার জন্য নিজের দেশের ক্ষতি করতে চাওয়া, এটা কি আইডিওলজি? আর যদি পশ্চিমবঙ্গের মানুষ এবার না বুঝে থাকে, তাহলে তাদের আইকিউ সম্বন্ধে আমি কমেন্ট করব। স্যার এইখানে আপনি একটা খুব উল্লেখযোগ্য পয়েন্ট আপনি ইয়ে করেছেন, মার্ক করেছেন, সেটা হচ্ছে যে এই যে 294টা সিট ওয়েস্ট বেঙ্গলের, এই যে দিল্লির কুর্সিটাকে এইখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 294 এই সিটটা। এইটাও কি একটা এই অ্যাট্রাকশনের, মিডিয়া অ্যাট্রাকশনের কারণ বলে আপনি বলেছেন স্যার? এটা মিডিয়ার অ্যাট্রাকশনের কারণটা হলো, যে কোনো পলিটিক্যাল পার্টি যখন কোনো জায়গায় বারবার হারে এবং মরিয়া লড়াই করে, তখন মিডিয়া সেদিকে দেখে। এইবারের ফাইটটা কি হয়? এটা ওই মানে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফাইটের মতো যদি হয়, কে জিতবে? বেশিরভাগই অস্ট্রেলিয়া জিতে, সব হওয়ার পর অস্ট্রেলিয়া জিতে। এই জন্য ওই ফাইটগুলি তখন আরো বেশি ইন্টারেস্টিং হয়, যে লাস্ট টাইম তো অস্ট্রেলিয়া হারিয়ে দেয়, এইবার দেখি কি করে। তো মমতা হ্যাজ বিন উইনিং ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে প্রথম থেকে জিতছে। এবং এই জেতার পেছনে মানুষের সাপোর্ট ছিল না আমি বলবো না। আচ্ছা, মানুষের সাপোর্ট ছাড়া এত সহজে জেতা যায় না। কেউ যদি চুরিও করে 1-2% চুরি করবে, কিন্তু মানুষের সাপোর্ট না থাকলে তুমি শত চুরি করেও জিততে পারবে না। কিছুটা তো ছিল। এবং ওই যে 1-2%-এর ব্যালেন্সটা, লাস্ট টাইম যেটা ছিল 38-48, তো সাপোর্ট ছিল। এর মধ্যে যদি 5% চুরি করা থাকে, তবু তার অ্যাডভান্টেজ ছিল। এইবার আপনি যদি গ্রাফটা দেখেন বিজেপির, ইট ইজ স্ট্রেট গ্রাফ উপরের দিকে, শুধু ওয়েস্ট বেঙ্গলে না, অন্যান্য রাজ্যেও স্ট্রেট গ্রাফ উপরের দিকে। প্রত্যেকটা ইলেকশনে বিজেপির ইয়ে বাড়ছে, মার্জিন, ভোট অফ মার্জিন, পার্সেন্টেজ অফ ভোটস 10-15% বাড়া আশ্চর্যের কিছু না বিজেপির পক্ষে। এন্ড এটার একটা সাপোর্টিং ডকুমেন্ট ইজ, আমার চিফ মিনিস্টার যদি সোজাসুজি তাদের পক্ষেই কথা বলে, ভয় দেখায় যে আমি না থাকলে ওরা এসে তোমাদের মেরে ফেলবে, তখনও যদি আমাদের সেলফ ডিফেন্স না আসে,
এটা ভয়ঙ্কর কথা। কি ধরনের মেন্টালিটি হলে পরে একজন চিফ মিনিস্টার এরকম কথা বলতে পারে যে আমি না থাকলে ওরা এসে তোমাদের ওদের চেনো না, ওরা যদি একজোট হয় একটা জাত আছে? ভয়ঙ্কর কথা। তো সেনেটি নিয়ে প্রশ্ন ওঠে। কল্পনা করতে পারেন ভারতের কোন চিফ মিনিস্টার, সে বিজেপির হোক বিরোধী দলের হোক, যে এরকম কথা। এবং এটা এই 15 বছর ধরে আমি প্রথম যেটা আপনাদের বলেছিলাম, একটা কাজ যদি আপনি অনেকদিন করতে থাকেন, ইউ বিকাম লাইক দ্যাট ক্যারেক্টার। ঠিক। মমতা হ্যাজ লস্ট অল হার মানে বেসিক হিউম্যান সেন্স গুলি লুজ করে গেছে এখন ক্ষমতায় থাকার জন্য, এবং এই জন্য ভারতের ক্ষতি হলেও তার কোনো আপত্তি নেই। আমার তো সারভাইভ তাকে করতে হবে। সারভাইভ। এটা অ্যাবসার্ড, এরকম এলাও করা যায় না। স্যার এমন ভাবে বিহেভিয়ার করছিলেন, ডিসরেসপেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট যে কোনো পার্টির যদি হয়, তবু তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ এ প্রেসিডেন্ট, এটা ফার্স্ট সিটিজেন, তাকে ডিসরেসপেক্ট হচ্ছে। দেশের সবচেয়ে উচ্চ স্তরের চেয়ার, মানে বাংলাদেশ মানে একটা কথা বলুন তো, কোন ইয়ারে জন্ম 78 জানার কথা না। একটা কনজাংটিভাইটিস ছিল বা জয় বাংলা। আমার 66 স্যার, আমি জানি। কেন জয় বাংলা কেন নাম ছিল? জয় বাংলাটা কোথাকার স্লোগান? বাংলাদেশ, বাংলাদেশে। আর মমতার স্লোগান কি? হোয়াট ইজ দ্য মিনিং? বন্দে মাতরম ভারতের স্লোগান। বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি বন্দে মাতরম বলবে? বন্দে মাতরম কোন জাতের লেখকের লেখা? বাঙালি। বাঙালি। বাংলাদেশে বলবে? কেন না? তাদের বাংলা তাদের মা না, তারা বলবে না কেন? কারণ এটা ভারতের অফিসিয়াল স্লোগান। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। এটা ভারতে আনার এই উদ্দেশ্যটা কি ছিল? যারা বাংলাদেশ থেকে মুসলিমরা এই দেশে এসছে তাদেরও তার দলে টানা। কিছু জিনিস আছে বড়, ওই যে বললাম পাওয়ার অফ দ্য পেন, নিজের অজান্তেই নিজের চরিত্রেরই খারাপ দিকগুলো বেরিয়ে আসে। কেন এই স্লোগান? এই স্লোগান আগে তো ছিল না মমতার। মমতার জয় বাংলা স্লোগান তো আগে ছিল না, এটা তো রিসেন্ট। এবার নির্বাচনকে ঘিরে এটাই মামাটি মানুষ থেকে জয় বাংলাতে কনভার্ট। স্যার, আমরা এই আলোচনার একদম শেষ পর্যায়ে আছি। আপনার একটা অভিমত আপনার চাইবো যে যদি প্রত্যাবর্তন হয় বা পরিবর্তন হলো, টার্নিং ইস্যুটা কি হবে? কোন ইস্যুতে প্রত্যাবর্তন, কোন ইস্যুতে পরিবর্তন? ওই যে ডাইরেক্ট পোলারাইজেশনের যেটা ছিল, যে ওরা এলে তোমাদের শেষ করে, আমি না থাকলে ওরা তোমাদের শেষ করে দেবে, দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট। এটা মানে পরিবর্তনের মূল টার্নিং। প্রত্যাবর্তনে কি হতে পারে যদি প্রত্যাবর্তন করে? তখন রিয়েলি খুঁজতে লাগবে আইকিউ মেজারমেন্টের একটা সার্ভে করতে লাগবে, এদের কি বুদ্ধিশুদ্ধি আছে আদৌ। আর একটা কথা বলি, ওই যে নীরজচন্দ্র চৌধুরীর আত্মঘাতী বাঙালি, তাহলে কনফার্ম হয়ে যাবে, এরা আত্মঘাতী জাত, এদের রক্ষা করার কারো ক্ষমতা নেই। আপনি চিন্তা করুন ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে, এমন একদিন ভাবি, সবাই বলে খুব ইন্টেলিজেন্ট কমিউনিটি, ভারতের সবচেয়ে প্রগতিশীল। ওয়েস্ট বেঙ্গল কে বানিয়েছে? ওয়েস্ট বেঙ্গল সৃষ্টির পেছনে সবচেয়ে বড় হাত কার? বাঙালিরা এক কথায় বলতে পারে না, দ্যাট ইজ হাউ ইন্টেলিজেন্ট ইউ আর। শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গের বাঙালিরা এখন বিহারে রিফিউজি হয়ে থাকতো। একটা পার্ট চলে যেত বাংলাদেশ, পুরো পার্টটাই পুরো বেঙ্গল বাংলাদেশ হতো, পাকিস্তান হতো, ইস্ট পাকিস্তান। এবং হিন্দু বাঙালিরা তখন বিহারে থাকতেন, উড়িষ্যাতে থাকতেন, রিফিউজি হয়ে আসামে থাকতেন। সংসদে তিনি দাঁড়িয়ে এটার প্রতিবাদ করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন ভারত ভাগ হোক না হোক, বাংলা ভাগ করতে লাগবে ফর সার্ভাইভাল অফ বেঙ্গলি হিন্দুস। এটার প্রতিবাদ করেছিলেন জ্যোতি বসু প্রথমে, কিন্তু গ্রেট ক্যালকাটা কিলিং এর দিনে জ্যোতি বসু সোহরাবর্দীর সঙ্গে ওই মিটিং এ ছিলেন পেছনে, সাপোর্ট করে, পাকিস্তানকে সাপোর্ট করে। যখন মারতে শুরু করলো,
কাটতে শুরু করলো, তখন জ্যোতি বসু বুঝলেন এখানে আমার জ্যোতি বসুকেও ছাড়বে না এরা। ই ran away from there, পালিয়ে গেলেন সেখান থেকে। পালানোর পরে এরপরে যখন ভোটিং হলো তখন জ্যোতি বসু শ্যামাপ্রসাদ মুখার্জিকে সমর্থন করলেন বাংলা ভাগের জন্য। দ্যাট ইজ হিস্ট্রি, জানে না কেউ। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, বাঙালি হিন্দুদের একটা জায়গা থাকতো না, তারা রিফিউজির মতো থাকতো অন্য দেশে, হিন্দিতে কথা বলতো। এখন ফার্স্ট জেনারেশন হয়তো বাংলায় বলতো, থার্ড জেনারেশন এখন আমার ছেলে মেয়েরা যেভাবে হিন্দিতে বলে বাইরে থাকে, হিন্দিতে বলে ইংরেজিতে বলে, তারা এরকম বাংলা আর থাকতো না ভারতে। সেটা তো ওইদিকে কিন্তু চলে যেত। এই ৭৫ বছরে পশ্চিমবঙ্গের বাঙালিরা এই মানুষটাকে সম্মান দেয়নি। আত্মঘাতী বাঙালি, one of the greatest sons of বেঙ্গল, বাঙালিরা তাকে কোনো সম্মান দেয়নি, হাসাহাসি করেছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে। কত অজ্ঞ এরা। এবার আবার প্রমাণ হবে জ্ঞান হয়েছে কিনা এদের। আমি তো ফেসবুকে লিখেছিলাম, ইলেকশনে মৃত্যু হয়নি, পশ্চিমবঙ্গ কি সভ্য হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তাই যারা মারামারি করে তাদের তো আমি সভ্য বলি না, বাট ইউ লুক এট দিস। এবারের ভিডিওগুলি দেখুন, সিআরপিএফ যদি না থাকতো এরা কত লোককে মারত। যে ভায়োলেন্স, যে ধরনের হিংস্রতা এরা দেখিয়েছে সিআরপির সঙ্গে লড়াইয়ে, এরা লড়াই করেছে রীতিমতো। এই ধরনের হিংস্রতা কিসের থেকে আসে? আপনি লোকেশন দেখুন কোথায় হচ্ছে এগুলি, কোন এলাকাতে বেশি হচ্ছে দেখুন, দেখলেই বুঝবেন কি কারণ এটা। এগুলি বললে আবার বলবে এখন তো নো। আমি এমন একটা মানুষ যে নিশ্চিন্ত মনে এখানে বসে বাঙালিদের গালি দিতে পারি, মণিপুরীদের গালি দিতে পারি, ট্রাইবালদের গালি দিতে পারি, কারণ আমার কাছে এগুলি কোনো আলাদা কিছু না। আমি বলি পুরো বাঙালিরা বোকা, বল যেটা সত্য এটা। আমি লুকাই না, আমি ভয় পাই না, পাত্তাও দিই। ফ্যাক্ট ইজ, এখনো যদি জ্ঞান না হয় পশ্চিমবঙ্গের মানুষের, তাহলে জীবনও হবে না। এইবার এটা লাস্ট চান্স এদের, তারপরে ডিস্ট্রয় হয়ে যাবে। অন্যান্য যে দলগুলো আছে, কংগ্রেস, সিপিএম, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা লড়াই করছে, কোনো কোনো অঞ্চলে ওদেরও ভালো একটা প্রভাব আছে। হ্যাঁ আছে। এটার এফেক্টটা এই নির্বাচনে কেমন পড়েছে এবং এটা এমন রেজাল্টের কোনো ক্ষেত্রে কি পড়তে পারে? কয়েকটা ফ্রিঞ্জ এলিমেন্টে, কিন্তু রেজাল্ট দিয়ে একটা দলের ভূমিকা বোঝানো যায় না। দলের ভূমিকা বুঝবেন, রাহুল গান্ধী কি বলেছেন, ক্লিয়ারলি বলেছেন বঙ্গের এই প্রবলেমের জন্য মমতার এই পলিসি দায়ী, ক্লিয়ার। কিন্তু আবার তো ওরাই বলছে কেন যে ইলেকশনে লড়বে না কেন? যে হ্যাঁ, ব্যাক করতে পারে, back ওরাই করতে বলছে। পারে, বলতেই পারে, কিন্তু মূল কথাটা ওটা বলতে পারে। পলিটিক্স করতে গেলে, বাঁচতে গেলে অনেক কিছু করতে হয়, কিন্তু মূল কথাটা ওই যে বললাম, পাওয়ার অফ স্পিচ, বললে ওটা সত্যিটা বেরিয়ে আসবে। আজকে আমি যত কথা বললাম, সবকিছু দেখার পরে কেউ যদি বসে অ্যানালাইজ করে, আমার আসল ব্যাপারটা বুঝে যাবে। হয়তো এমন কোনো কথা যেটা আমি বলিও নি সেটাও বলবে, দিল মে ওই সেটা প্রমাণ করতে পারবে না, কিন্তু জানবে ইয়েস, আচ্ছা, দিস ইজ দ্য ট্রুথ। সত্যটা হলো, আমি যদি ইকুয়ালিটি চাই, তাহলে ১০০ জনের মধ্যে ১০০ জনকে ইকুয়াল করতে হবে। এই অ্যানিমেল ফার্মের অল পিগস আর ইকুয়াল, সাম পিগস আর মোর ইকুয়াল, নো। সবাই যদি সমান হয় তাহলে সবাই সমান। সব রিলিজিয়ন যদি আমার স্টেটে সমান হয় তাহলে সব রিলিজিয়ন সমান। আইনে একটু বেশি সমান, নো, আনএক্সেপ্টেবল। ইকুয়াল মিনস ইকুয়াল, ইকুয়াল ইন দ্য আই অফ ল। আমাদের দেশে এখনো all human beings are not equal in front of the eye of the law. এটা সংবিধানে লেখা আছে, আমরা এখনো সাহস করে করতে পারিনি কেন? Why should I be afraid? আমার সংবিধানে প্রথম যেটা লেখা আছে ইউসিসি, আমি করতে পারি না কেন? ইউসিসি করলে প্রবলেম হয়? কিছু হয় না। গোয়াতে প্রথম থেকেই সিভিল ইউনিফর্ম সিভিল কোড আছে, কোনো প্রবলেম আছে এখানে? ইয়েতে হিমাচলে আছে ইউসিসি, উত্তরাখণ্ডে কোনো প্রবলেম আছে? না, আমরা করতে পারি না, ভয়। কিসের ভয়?
শুধু বিজেপি আসলে হবে না, এই মাইন্ডসেটটা আসতে হবে যে দেশ ইজ এ কান্ট্রি যেখানে আমরা সবাই সমান, সমান। এবং যে আইন আমার জন্য সে আইন তোমার জন্য। তোমার জন্য। এটা আমরা করতে ভয় পাই। তারা বলেও, ওই যে ধুরন্ধর সিনেমাটা, ये डरपोक कौन है? डरपोक है हम, डरपोक है। নিজের বাড়িতে নিজে ভয় পাই। স্যার, আমরা আলোচনা শেষ করব। আপনি আপনার অমূল্য সময় একিবি টিভিকে দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। দর্শক বন্ধুরা, আমরা যে আলোচনায় ছিলাম, আমার সঙ্গে ছিলেন যিনি, উনি একিবি টিভির সহকারী সম্পাদক মানব কর্মকার ছিলেন। আমরা আমাদের যা যা জিজ্ঞাসা ছিল আমরা ডক্টর সিনহার কাছে আমরা পেশ করেছি, সেইখানে উনি যা অ্যান্সার দিলেন বা উনি যেভাবে বোঝালেন, আপনারাও তা শুনলেন। এই গোটা বিষয়টি নিয়ে আমরা যে পর্যালোচনার আয়োজন করেছে একিবি টিভি, তার একটাই লক্ষ্য যে ৪ঠা মে রাজনৈতিক ইতিহাসে কি হতে চলেছে, সে পরিবর্তনই হোক, প্রত্যাবর্তনই হোক, কোন ইতিহাস রচিত হতে যাচ্ছে, সেই বিষয়ে যে পর্যালোচনা, এটা জারি থাকবে। আপনারা একিবি টিভির পর্দায় চোখ রাখবেন। আমরা আরো কয়েকজন বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে আমরা এই পর্যালোচনায় থাকব। চোখ রাখবেন একিবি টিভির পর্দায়। চোখ রাখুন একিবি টিভির পর্দায়।